আরহাম, কি হলো, চুপ করে আছিস কেন? বল, চাচুকে কে খুন করেছে আর কেন করেছে? আবরাজ, আমি এখনো তাদের খুঁজে পাইনি। আমি দেশে ফেরা পরপরই যখন চাচুর পরিবারে খোঁজ করি তখন কিছু বিষয়ে আমার খটকা লাগে। আমি আরো ঘাটাঘাটি করে জানতে পারি চাচুর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, কিন্তু গ্রামের সকল মানুষকে দেখানো হয়েছে সাধারণ মৃত্যু। আবরার, কিন্তু ভাইয়া, চাচুকে খুন করে কার কি লাভ হবে? আর চাচুকে কেনই বা খুন করবে? আবরাজ, চাচুকে খুন করেও অনেকেরই লাভ, কারণ চাচু কোনো সাধারণ মানুষ ছিল না। চাচু ছিল NSI এর সিনক্রেট এজেন্ট। আমরা যে এই কথাটি শোনার পরেও অপারেশন থিয়েটারের সামনে চৌধুরী পরিবার যত মানুষ ছিল সবাই চমকে উঠল, এমনকি মেহেক নিজেও চমকে উঠল। সে তো জানতো না তার বাবা একজন NSI কর্মকর্তা। মেহেক আবরাজের উদ্দেশ্য বলল, মেহেক, মন্ত্রী সাহেব, আপনি এসব কি বলছেন? আমার বাবা কিভাবে NSI এর সদস্য হবে? আমার বাবা ছিল সাধারণ একজন সাংবাদিক। আপনার কথাও ভুল হচ্ছে, সে কিভাবে NSI সদস্য হয়? আবরাজ, না, আমি ঠিকই বলছি, চাচুর একজন NSI সদস্য ছিল। আরহাম, কিন্তু তুই কিভাবে জানলি? আবরাজ, আমি যখন চাচুর মৃত্যু নিয়ে ঘাটাঘাটি করি তখন কিছু বিষয় আমার সন্দেহ জাগে, কেননা চাচু যেসব বিষয় নিয়ে কাজ করতেছিল সেগুলো কোনো সাংবাদিকের কাজ ছিল না। আরহাম, চাচু কি নিয়ে কাজ করতেছিল যে তার মনে হচ্ছে সেই কাজ সাংবাদিকের না? আবরাজ, তোর মনে আছে আজ থেকে কয়েক বছর আগে 500 জন মেয়েকে পাচার করা হচ্ছিল? সে সময় গোয়েন্দা সংস্থার গোপন এজেন্ট একে তাদের বাঁচিয়ে নেয়। তখনই পাশ থেকে আবরার বলে উঠল। আবরার, হ্যাঁ, আমার মনে আছে। উনি তো খুব সাহসী একজন এজেন্ট ছিল। উনি তো অনেক বড় বড় অপারেশন করত, কিন্তু উনি প্রকাশ্য আসতেন না। আবরাজ, হ্যাঁ, উনি আর কেউ না, উনি আমাদের চাচু আয়মান চৌধুরী। আবরাজের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল, কিন্তু আবরাজ আর আরহাম স্বাভাবিক রয়েছে। আরহাম, তার মানে চাচু সেদিন আমাদের সত্যি বলেছিল, কিন্তু তুই আর আমি বিশ্বাস করিনি। আবরাজ, হ্যাঁ, সেদিন আমি বিশ্বাস না করলেও যখন দেশে এসে খোঁজ নিয়ে তখন এই একে নামটি বারবার আমার মাথায় ঘুরতেছিল। আবরার বলে উঠল। আবরার ভাইয়া, চাচু তোমাদের কি এমন বলেছিল যে তোমরা সেদিন বিশ্বাস করনি? আবরাজ, তা না হয় তোদের অজানাই থাক। আরহাম, আমার মনে হচ্ছে এটা এমন এক ষড়যন্ত্র যা আজ থেকে না, বহু বছর ধরে আমাদের পরিবারের সাথে হচ্ছে। চাচুর ওই দিনের কথাগুলো মিলিয়ে নিলে বোঝা যাচ্ছে আমরা এক ধাঁধার ভিতরে রয়েছি। আবরাজ, হ্যাঁ ভাইয়া, এই ধাঁধা এর উত্তর পেতে হলে আমাকে আবারও চাচুর ওই গ্রামে যেতে হবে। আরহাম, এবার তুই একা না, আমিও যাব। তুই কেন এতদিন আমাকে এই কথা বলিসনি? আবরাজ, ভাইয়া, আমি চাই না তোমরা এসবে জড়াও। আমি এমনিতেও রাজনীতি করি, আমার জীবনও সব সময় ঝুঁকিতে থাকে। আমি চাই না তোমাদের এসব কাজে জড়িয়ে তোমাদের জীবনও ঝুঁকিতে রাখি। আরহাম, আবরাজ, তুই ভুলে যাস না, চাচু শুধু তোর কাছের মানুষ ছিল না, আমারও সবচেয়ে কাছের মানুষ ছিল। আমি আমার চাচুর হত্যার প্রতিশোধ নেব। আবরার, দেখো ভাইয়া। আবরার কে আর কোনো কথা বলতে না দিয়ে আরহাম বলল, আরহাম, চুপ থাক, আমি আর কোনো কথা শুনতে চাই না। আরহাম কথা শেষ করে মেহেকের পাশে চেয়ারে বসে পড়ল। মেহেকের মাথায় হাত রেখে বলল, আরহাম, বোনু, তুই চিন্তা করবি না, চাচুর মেয়ে তো কি হয়েছে, আমরা আছি। মেহেক কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মেহেক, আমার বাবাকে কে খুন করলো? আমার বাবা তো কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওরা কেন আমার বাবাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল? মামি ঠিকই বললে, আমি একটা অপয়া। আমি যে পরিবারে যাই সেই পরিবারে শেষ করি। মেহেকের মুখ থেকে এই কথা শুনে আরহাম অবাক হলো। আরহাম, তোকে সব বাজে কথা কে বলেছে? রাগে অগ্নি শর্মা হয়ে বলল, আমাকে তার নাম বলো, আমি তাকে শেষ করে দেব। আমার বোনকে অপয়া বলা, আমিও তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আরহামের কথা শুনে মেহের তড়িঘড়ি করে তার চোখের পানি মুছে ফেলল এবং আরহামের উদ্দেশ্যে বলল, মেহেক ভাইয়া, তুমি শান্ত হও, আমাকে কেউ কিছু বলেনি, তুমি প্লিজ শান্ত হও। আমি চাই না এসব
নিয়ে কোনো ঝামেলা হোক। আরহাম, আপাতত আমি চুপ থাকছি, কিন্তু তাকে আমি ছাড়ব না। কথাটি বলে মেহেকের দিক থেকে দৃষ্টি সরিয়ে আবরাজের দিকে তাকালো। দেখতে পেল আবরাজ গভীর চিন্তায় মগ্ন, ওর এসবের কোনো ধ্যানই নেই। আরহাম উঠে গিয়ে আবরাজের সামনে দাঁড়ালো। একে হালকা ধাক্কা দিয়ে বলল, আরহাম, কি এত ভাবছিস? আরহামের ধাক্কায় আবরাজের স্বাভাবিক হলো। আবরাজ জবাব, ভাবছি চাচু আর ভালো মার বিয়ে নিয়ে আমার আবার হঠাৎ করেই বাবা চাচুকে বের করে দিল। তারপর থেকে চাচু দাও। আমরা চাচুকে তো কম খুঁজিনি, কিন্তু তাকে আমরা পাইনি। আবার চাচু বলেছিল ভালো মার পরিবারে কেউ নেই, তিনি ইতিম। তাহলে হঠাৎ করে মেহেকের এই মামা আমি কোথা থেকে এলো? চাচুর মৃত্যুর পর এই মামা মামির আগমন, কয়েক বছর পর হঠাৎ করে ভালো মার মৃত্যু। আমি কিছু বুঝতেছি না। আমি যতবার এই ধাঁধার উত্তর হতে চাচ্ছি, ততবারই মনে হয়েছে আমি কোনো গোলক ধাঁধায় আটকে যাচ্ছি। মাথা চেপে ধরে চেয়ারে বসে পড়ল। আবরা আর আরিশা অবাক হয়ে তার ভাইদের পাগলামি দেখতে লাগলো। তারা বুঝতে পারলো তাদের চাচু তার ভাইদের কাছে কতটা প্রিয় ছিল, কতটা প্রিয় হলে মানুষ এতটা পাগলামো করে। আবরাজের অবস্থা দেখে মেহেক দৌড়ে গিয়ে আবরাজের পাশে চেয়ারে বসলো এবং উদ্বিগ্ন হয়ে বলল, মেহেক, আপনার কি বেশি শরীর খারাপ করতেছে? আপনার কি মাথা ব্যথা করতেছে? আমি মাথাটা টিপে দিই। আবরাজ, আরে আরে আমি ঠিক আছি, এত ব্যস্ত হবেন না। তুমিও অসুস্থ, তুমি চুপচাপ এখানে বসে থাকো। তখনই একজন নার্স এসে খবর দিল রেহানা চৌধুরী জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার মাত্রই তিনি কান্নাকাটি শুরু করেছেন। তাকে সামলানো যাচ্ছে না। মেহেক দৌড়ে চলে গেল তার বড় মায়ের কাছে। মেঘের পিছন পিছন চৌধুরী বাড়ির সবাই গেল। চৌধুরী বাড়ির সবাই কেবিনে ঢুকে দেখতে পেল রেহানা চৌধুরী মেহেককে জুড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে, আর মেহেক তার বড় মায়ের মাথায় হাত বুলিয়ে দিছে। এই দৃশ্যটি চৌধুরী বাড়ির সবাই মুগ্ধ হয়ে দেখতে লাগলো। আরিশা ভাইয়া তাহলে চৌধুরী বাড়ির জন্য যোগ্য বউ বাছাই করেছে। আমি জানতাম আমার ভাই কোনো জনতন মেয়েকে বিয়ে করবে না। আমার ভাই যেমন, তার বউ তেমনই লক্ষ্মী। আরিশার কথাটি শুনে আরহাম বলল, আরহাম, মেহেকের সাথে আবরার বিয়ে মেহেকের জন্মের আগেই ভালো মা ঠিক করে রেখেছিল। ভালো মায়ের আদরে ছিল আবরার, তাই আবরারকে তিনি সবসময় জামাই বাবা বলে ডাকত। আবরার কি চিৎকার করে বলল। আরহামের কথা শুনে আরিশা আবার আবরার চিল্লিয়ে উঠল, আরিশা একজন, তুমি এরিন আপুর সাথে ভাইয়ের বিয়ে নিয়ে কোনো মন্তব্য করনি? হ্যাঁ, ও বলেনি? না, ও বলেনি। আরহাম, হুম, আমার বিশ্বাস ছিল আবরাজ তার ভালো মাকে দেওয়ার কথা কখনো ভুলে যাবে না। আবরার, ওয়েট, তার মানে তুমি চাচুর বিয়ের আগে থেকে চাচি আম্মুকে চিন্তা? আরহাম মৃত্যু হেসে উত্তর দিল। আরহাম, শুধু আমি না, আবরাজও চিনত। ইনফ্যাক্ট ভালো মাকে তো পছন্দ আবরাজই করেছিল চাচুর জন্য। আরহামের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। রেহানা চৌধুরী, আরহাম, আবরার এবং আরিশা কথাগুলো শুনছিল। তাদের কথা শুনে তার কান্না থেমে গেছে। উনিও অবাক হয়ে তাকিয়ে আছে আরহাম আর আবরাজের দিকে। উনি অবাকের স্বরে বললেন, মা, তার মানে তোরা দুজনই আগে থেকে জানতিস? আবরাজে, হ্যাঁ জানতাম। মা, তাহলে আমাদের কেন বলিসনি? আবরাজ চাচু আমাদের থেকে ওয়াদা নিয়েছিল, বলেছিল যে পরিস্থিতি আসুক তোরা দুজন এসব বিষয়ে বাড়ি কাউকে কিছু বলবি না। আবরাজের কথা শুনে রেহানা চৌধুরী চুপ করে আছেন। রেহানা চৌধুরী কেবিন জুড়ে পিনেপত নীরবতা চলতেছে। তখনই একজন নার্স এসে বলল, আয়ন চৌধুরী জ্ঞান ফিরেছে। আয়ন চৌধুরী জ্ঞান ফেরার কথা শুনে সবাই আয়ন চৌধুরী কেবিনের দিকে গেল। সাথে রেহানা চৌধুরী গেলেন। রেহানা চৌধুরীকে ধরে ধরে মেহেক নিয়ে যাচ্ছে, আর রেহানা চৌধুরী মেহেকের হাত ধরে শক্ত করে ধরে আছে, যেন মেহেকের হাত ছেড়ে দিলেই উনি মেহেককে হারিয়ে ফেলবে। সবাই চলে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো আরহাম। আরহাম এক পলক জারিন এবং এরিনের দিকে তাকিয়ে থাকলো। তাদের দেখে মনে হচ্ছে চৌধুরী বাড়ি যাই কিছু হয়ে যাক, তাদের কিছু যায় আসে না।
তাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে গম্ভীর স্বরে বলতে থাকলো, আরহাম, যদি তোদের কারণে আমার বোনও কষ্ট পায় বা ওর কোনো ক্ষতি হয়, তোদের আমি ছাড়বো না। এতদিন চুপ ছিলাম, আর মানে এই না যে আমি এখনো চুপ থাকবো। এতদিন চুপ ছিলাম কারণ বাবা শাশুকে বের করে দিয়েছিল। এটার পর থেকে চৌধুরী বাড়ির সবার থেকে আমার দূরত্ব সৃষ্টি হয়। তখন যেহেতু আমার শাশু শেষ চিহ্ন আমার বাড়ির বউ হয়ে এসেছে, সেহেতু তার যদি কোনো ক্ষতি হয় আর তার ক্ষতির জন্য যদি আমার বউ বা শালিকা দায়ী হয়, তাহলে আমি কি করতে পারি তা দেখিয়ে দেব। আরহাম কথাটি বলে গট গট পায়ে চলে গেল। আর আরহামের চলে যাওয়ার দিকে তাকিয়ে জারিন শুকনো ঢুকিল, কারণ জারিন জানে আরহাম রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তো নিজ চোখে দেখেছে আরহামের ভয়ঙ্কর সত্তা। জারিন আরহামের ভয়ঙ্কর কথা শুনে চুপসে গেলেও এরিন ভয় পেল না, এই যেন আরও রেগে গেল। এরিন আপু, আমি এই মেহেককে ছাড়ব না। ও আমার থেকে আনার আবরাজকে কেড়ে নিয়েছে। আমি ওই ফকিনীর বাচ্চাকে শেষ করে দেব। ও আমাকে চেনে না। আমি এরিন শেখ, আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। জারিন দেখ বোন, তুই এসব বন্ধ কর। আমি আবরাজের থেকেও বড় লোক স্মার্ট ছেলে দেখে তোর বিয়ে দেব। তুই প্লিজ থাম। এরিন, তুমি চুপ করো আপু। টাকা কি আমার বাবার কম আছে? আমি এরিন শেখ, আনার জিনিস আমি কাউকে দেই না। আর ওই মেয়ে তো আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। আমি তো ওকে শেষ করে দেব, রেগে বলে উঠল। এরিন বোনের মুখে এসব কথা শুনে স্তব্ধ হয়ে গেলেও বুঝতে পারল ওরাই জেদি বোন, ওর এবং ওর পরিবারের শেখ পরিবার ধ্বংস ডেকে আনবে। এরিনকে থামানোর জন্য জারিন বলল, জারিন দেখ বোন, এসব পাগলামো করিস না। এই চৌধুরী বাড়ির ছেলেরা খুবই রহস্যময়। এরা অনেক ভয়ঙ্কর। এরা সবাই এক একটা রহস্যের কারখানা। এরা কেউ সাধারণ না, এরা সাধারণ সেজে থাকে। এরিন আবরাজ সবার থেকে আলাদা, তাই তো আমি ওকে ভালোবাসি। জারিন দেখ বোন, এটা তোর ভালোবাসা না, এটা তোর জেদ। এরিন, আমার জেদ হলো তাহলে তাই, কিন্তু আমার আবরাজকে চাই, তা যে কোনো মূল্য। এরিনের মুখে এমন কথা শুনে জারিন নিজেকে দমিয়ে নিল। সে বুঝে গেছে তার এই জেদি বোনকে এসব বলে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং তার বাবা আমজাদ শেখকে জানতে হবে। এই কথা মনে মনে ভেবেই জারিন হাঁটা শুরু করলো। অপরদিকে আয়ন সাহেবের কেবিনে সবাই চুপচাপ বসে আছে, আর আয়ন চৌধুরী মেহেকের হাত ধরে আছে। মেহেকের এক হাত রেহানা চৌধুরী ধরে আছে, আর এক হাত আয়ন চৌধুরী ধরে আছে। তাদের দুজনের চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। তা দেখে মেহেক বলল, মেহেক বড় বাবা, বড় মা, তোমরা কেন নিজেকে দায়ী করতেছ? দেখো, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। মা, মেহেক জানো আমি অনেক কম বয়সে এই চৌধুরী বাড়ির বউ হয়ে আসছি। তখন থেকে এই হাতে আয়মানকে লালন পালন করে বড় করেছি, আর আজ আমার সেই আয়মান আর সে আমি মানতে পারতাছি না। আমার বুক ফেটে যাচ্ছে। মেহেক নির্বিকার থামলো। সে তো আর বাবা মায়ের মুখে শুনেছে তার বাবা ভাবি মা তাকে কতটা ভালোবাসতো। বাবা, আমি এতটা হতভাগা ভাই যে তার ছোট ভাইটাকে শেষ বিদায় পর্যন্ত দিতে পারলো না। তার ভাই এর জানাজা উপস্থিতি থাকতেও পারলো না। কথাটা বলে টুকরে কেঁদে উঠল। পুরুষ মানুষ নাকি কান্না করে না, তবে আজ কি হলো? এই গম্ভীর মুখে শক্ত মানুষটা আজ এত কান্না করছে কেন? নিজের প্রিয় ভাইকে হারিয়ে সে যে ভালো নেই, তার মন শরীর কোনোটাই তার বশে নেই। সে যে ভেতর থেকে ভেঙে গেছে। কিছুক্ষণ পর আয়ন চৌধুরী নিজেকে স্বাভাবিক করে নেন। আবরাজের উদ্দেশ্য বলল, বাবা, আমি জানতে চাই আমার ভাই এর মৃত্যু কিভাবে হলো? আবরাজ বাবা, তুমি এখন অসুস্থ, তুমি সুস্থ হও, তারপর তোমাকে সব বলবো। বাবা, নিজের ভাইয়ের মৃত্যুর শোক যখন সহ্য করতে পেরেছি, তাহলে তোমার কথাগুলো সহ্য করতে পারবো। আমি তোমাকে বলতে বলেছি, বলো। আবরাজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, আবরাজ, চাচুর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, চাচুকে খুন করা হয়েছে। আবরাজের কথা শুনে আয়ন চৌধুরী ও রেহানা চৌধুরী চমকে উঠল। রেহানা চৌধুরীর বুকে কেমন ব্যথা শুরু হলো।
কই, তিনি তো একজন উকিল, তিনি তো কত গুম খুনি কেস লড়েছেন, কোনো দিন তো তার এমন হয়নি, তাহলে আজ কেন এমন হচ্ছে? তার সন্তান তুল্লা আদরের ছোট ভাইকে খুন করা হয়েছে বলে তার বুকটি এমন জ্বলতাছে। তখন আয়ান চৌধুরী বলল, বাবা, আয়মানকে খুন করে কেন করবে? ও কার কি ক্ষতি করেছিল? আবরাজ, চাচু কোনো সাধারণ মানুষ ছিল না, চাচু ছিল একজন NSI সদস্য। আবারও আয়ান চৌধুরী ও রেহানা চৌধুরী চমকে উঠল। অতঃপর আবরাজ সাথে সব বলল, যতটুকু পাখিতে জানিয়েছে ততটুকুই। সব বলার শেষে আবরাজ দেখতে পেল তার বাবা গম্ভীর হয়ে বসে আছে। একটু পর বলল, বাবা রেহানা, আজ যদি আমি আমার ছেলেদের একটা অপরাধ করতে বলি, তাহলে কি তুমি আমাকে ঘৃণা করবে? কম্পতি স্বরে বলল। রেহানা চৌধুরী স্বামীর কথা শুনলেন, কিছুক্ষণ চুপচাপ থাকলেন। অতঃপর রক্তলাল চক্ষু নিয়ে আরহামের দিকে তাকালো। মা, আরহাম গম্ভীর স্বরে বলল। রেহানা চৌধুরী এই গম্ভীর কণ্ঠ শুনে সবাই যেন চমকে উঠল। তারা কোনো রেহানা চৌধুরীকে দেখতেছে। এটা তাদের মা না, এই কোনো রেহানা চৌধুরী। কখনো রেগে যান না, নীরব এবং ধৈর্য রাখা সেই রেহানা চৌধুরী কই? এটা তো অশান্ত প্রতিশোধের নেশায় মাতোয়ারা রেহানা চৌধুরী। আরহাম, হ্যাঁ মা, বলো। মা, তোমার উপর দেওয়া কসম আমি তুলে নিলাম, তোমার কাজকে আমি বৈধতা দিলাম, কিন্তু আমার আয়মানের খুনিকে আমি আমার পায়ের নিচে দেখতে চাই। আরহাম, মা, আমি তোমার এই কথার অপেক্ষায় ছিলাম। খুশিতে চকচক করে উঠল আরহামের চোখ। আবার নিমিষের রক্তলাল চক্ষু পরিণত হলো আরহামের চোখ। কম গমের স্বরে মাকে বলল, মা, সে যদি পাতালেও লুকিয়ে থাকে, আমি ওকে খুঁজে বের করব। ওর বুক থেকে কলিজা বের করে দেখব ওর কলিজা কত বড়। ও আমার চাচুকে শেষ করেছে। মা, আরহাম, আবরাজ, আমি ওদের শাস্তি নিজের চোখে দেখতে চাই। আবরাজ, হ্যাঁ মা, তুমি নিজের চোখেই দেখতে পাবে, চিন্তা করো না। তবে তোমাকে কথা দিতে হবে, চৌধুরী বাড়ির আবারও স্বাভাবিক হবে। দেখো মেহেক, কেউ কখনো সুখ পায়নি। চাচুর মৃত্যুর পর চলতো অত্যাচার, ভালো মায়ের মৃত্যুর পর তো ওরা ওকে কাজের লোক বানিয়ে রেখেছিল। আবরাজের মুখ থেকে কথাটা শোনা মাত্র রাগে অগ্নিশর্মা হয়ে আয়ান চৌধুরী বলল, বাবা, কার এত বড় সাহস চৌধুরী বাড়ির মেয়েকে কাজে মেয়ে বানিয়েছে? ওকে আমি ধ্বংস করে দেব। মেহেক বড় বাবার মুখে এসব কথা শুনে বড় বাবাকে জড়িয়ে ধরে শান্ত করতে বলল। মেহেক, বড় বাবা, আমি হাঙ্গামা মারামারি চাই না, আমি আমার কাউকে হারাতে চাই না, আমি আর কাউকে হারাতে চাই না। বাবা মাকে হারিয়েছি, তোমাদের পেয়েছি, আমি আর তোমাদের হারাতে চাই না। আয়ান চৌধুরী যেন নিমিষেই শান্ত হয়ে গেল। চোখের ইশারে আবরাজকে যেন কি বলল। আবরাজও রহস্যময় হাসি দিয়ে সম্মতি জানালো। এদিকে সবাই এক জায়গায় থাকলেও একজন মানুষ অনুপস্থিতি, সে হলো আবরার। আবরার সবার থেকে আড়ালে গিয়ে কাউকে কল দিল। আবরার, আমি NSI এর ফিল্ড অফিসার আয়মান চৌধুরী, অর্থাৎ এর ফাইল চাই। সে তার জীবন দশায় যত কেস নিয়ে কাজ করেছে সব কেসের ফাইলই আমি আজকের মধ্যে চাই। বুঝতে পেরেছো? ওপাশ থেকে বলল, জি স্যার। কে? আমি আবরার। কি আর তার পরিচয়? সাধারণ সেজে থাকা ভদ্র এই লোকটিকে? তাহলে কি জারিনের কথায় সত্যি এই চৌধুরী বাড়ির সব ছেলেরা রহস্যময়? আর রেহানা চৌধুরী কোনো কসমই বা তুলে নিল? তাহলে কি আরমানও সাধারণ কেউ না? এই গোলক ধাঁধার শেষ কথায়। এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের গল্পের সাথে থাকুন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। চৌধুরী বাড়ির সবাই হাসপাতালে। রাতে চৌধুরী বাড়ি কেউ আর বাড়িতে যায়নি, তারা সবাই হাসপাতালে থেকেছে। তবে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন চুপি চুপি চৌধুরী বাড়ির 3জন ছেলেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তবে তারা একসাথে বের হয়নি, তারা এক এক সময় এক একজন বেরিয়ে, তবে তাদের লক্ষ্য ছিল সবাইকে না জানিয়ে লোকে বের হওয়া। অন্ধকারে ঘেরা এক আস্তানার দরজায় প্রবেশ করার সাথে সাথে ভেসে আসলো কয়েকটি কণ্ঠস্বর। তারা একসাথে উচ্চ স্বরে বলে উঠল, আরহাম, ধন্যবাদ। আহির বন্ধু, তোর রাজ্য তোকে স্বাগতম। তোর দেওয়া দায়িত্ব পালন করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি। এখন তুই তোর দায়িত্ব বুঝে নে, আমি একটু ছুটি কাটিয়ে আসি। আরহাম আহির গম্ভীর স্বরে বলল।
আহির আরও এতদিন পর এলি, কোথাও সবার থাকে একটু আড্ডা দিবি, তা না গম্ভীর স্বরে ডাকতেছস? আরহাম, আমি মজা করার মতো মানসিক অবস্থায় নেই। আমার রক্ত চাই, আমি তৃষ্ণা পেয়েছে, আমি রক্ত চাই, আমার শরীর জ্বলতাছে। আরহামের মুখে এই কথা শুনে আজ থেকে কয়েক বছর আগে সেই বিক্ষোভ অতীতের কথা আহিরের মাথায় ঘুরতেছে। সেদিনও আহির এই কথাটা বলেছিল, তবে সেদিনের তুলনায় আজ আহিরের কণ্ঠস্বরে দ্বিগুণ তেজ আর গভীরতা। তাহলে কি আবারও কারো জীবন থমকে যাচ্ছে? আবারও কি পৃথিবীতে থেকে কোনো পাপিষ্ঠর অসহায়কর যন্ত্রণাদায়ক মৃত্যু দেখবে? আহির কাঁপা কাঁপা স্বরে বলল, আহির বন্ধু, শান্ত হও আরহাম। আমি ওদের রক্ত দিয়ে গোসল না করলে আমি শান্ত হতে পারবো না। আমার রক্ত চাই। ও শব্দে হাসতে হাসতে বলল, কি ভয়ঙ্কর সে হাসি! আরহামের মুখে এই হাসি দেখে আহিরের বুক ধক করে উঠল। আরহামের অনুপস্থিতিতে আহির তো আরহামের গ্যাং এর দায়িত্ব সামলিয়েছে, কত নরপশুকে শেষ করেছে নিজ হাতে। তখন তো আহিরের বুক ধক করে ওঠেনি। তাহলে আজ কেন আহিরের বুকের ভেতর এমন হচ্ছে? আরহামের সেই ভয়ঙ্কর হাসি দেখে নাকি? আরহামের সাইকো হয়ে অত্যাচার করে নরপশুদের শেষ করা ভীষণ অতীতের কথা মনে হয়। আরহাম গম্ভীরভাবে জোরালো কণ্ঠে বলে উঠল, আরহাম, আহির, আমার সকল লোকদের আন্ডারগ্রাউন্ডে থেকে বের হয়ে আসতে বল। এবার হবে রক্তের খেলা, রক্ত নিয়ে খেলবো। আহির ধীর গলায় বলে উঠল, আহির, তা না হয় বললাম, কিন্তু তুই কাকেই বা শেষ করতে চাচ্ছিস? আরহাম, আমি এখনো তাকে খুঁজে পাইনি। আমার যত লোক আছে সবাইকে লাগিয়ে দে। আমি জানতে চাই NSI ফিল্ড অফিসার আরমান চৌধুরী অর্থাৎ সিলেক্ট এজেন্ট AK এর খুনের পিছনে কার হাত আছে? সবাইকে লাগিয়ে দে। আহির, আচ্ছা ঠিক আছে, তুই আগে শান্ত হয়ে বল, আরমান চৌধুরীকে আর তার খুনের জন্য তুই এরকম সাইকোর মতো বিহেভ করছিস কেন? আরহাম রক্ত চক্ষু নিয়ে আহিরের দিকে তাকালো। আহির আরমানের চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আহির না, মানে আসলে আরমান, উনি আমার চাচু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার খেলার সাথে। তার খুনের পিছনে যেই থাকুক আমি তার বুক থেকে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। এই কথাটা বলেই আরহাম তার গোপন আস্তানা থেকে বের হয়ে গেল। সে একেবারে দেখলো না তার পেছনে ফেলে আসা তার বন্ধু আহিরকে। সে হতভম্ব হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে আবরাজ হসপিটালে থেকে বের হয়ে দেখতে পেল দুজন বিদেশি লোক গাড়ি নিয়ে তার অপেক্ষায় আছে। আবরাজ তাদের দিকে এগিয়ে গেল। আবরাজ, ডেভিড, অ্যালেক্স দুইজনের নাম ধরে ডাকলো। ডেভিড, কেমন আছেন স্যার? সম্মানের সাথে জিজ্ঞেস করলো আবরাজ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? অ্যালেক্স, না স্যার। তবে স্যার, আপনি লন্ডনের মতো দেশে রাজত্ব রেখে কেন বাংলাদেশের মতো একটা দেশের মন্ত্রী হলেন? আপনি চাইলেও তো। আবরাজ, থামো অ্যালেক্স, রাগান্বিত স্বরে বলল, বাংলাদেশের মতো দেশ মানে? এটা আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। এই দেশ আমি সাধারণ মানুষ হয়েও যেমন স্বাচ্ছন্দ্য বোধ করি, লন্ডনে সে আয়েশি রাজত্বে আমি এই রকম স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। ডেভিড স্যার, শান্ত হন। ও বুঝতে পারেনি। আপনি তো জানেন ওর মাথায় শর্ট সার্কিট হয় মাঝে মধ্যে। অ্যালেক্স, সরি স্যার, আমি ওরকম ভালো বলতে চাইনি। আবরাজ, বাংলাদেশে আমার যত এজেন্ট আছে সবাইকে অ্যাক্টিভ হতে বলো। শ্যাডো কিং এসে গেছে রক্তের হোলি খেলতে। ডেভিড স্যার, মনে আছে? এবার রক্তগুলো অনেক শান্তিতে পান করে তৃষ্ণা মেটাবেন। আবরাজ রহস্যময়ী হাসি দিয়ে সম্মতি জানালো। আবরাজ, আমি তোদের হোয়াটসঅ্যাপে একটা ফটো দিয়ে দেখো আমার অতীতের সকল কাজ। সে কোথায় যেত আর কি করত, তাদের সাথে মিশত, তার শত্রু কে কে ছিল, আমার সব জানা চাই। অ্যালেক্স, ডোন্ট ওরি স্যার। আমার তাহলে এখন আসি। ভালো থাকবেন,
কথাটি বলে এলেক্স আর ডেভিড চলে গেল। তারা চলে যেতে আব্রাস আকাশের দিকে তাকিয়ে বলল, আব্রাস চাচু, তোমাকে যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, যারা আমার মায়াবতীর কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে, তাদের আমি শেষ করে দেব। তাদের অপেক্ষায় আছে আমার সিংহগুলো। কথাটি বলে উচ্চ শব্দে হেসে উঠল। কি বিক্ষোভ সে হাসি! এ হাসিটা কোনো সাধারণ মানুষের হাসি নয়। এ হাসিতে ঝরে পড়তেছে ক্রোশ প্রতিশোধের নমুনা। আব্রাস ধীরে পায়ে চলে গেল হসপিটালের ভেতরে। অপরদিকে আব্রার বসে আছে একটা গোপন রুমে। তার মুখ গম্ভীর, কপালে চিন্তার ভাঁজ, আর সামনে পুরনো অনেকগুলো ফাইল। সে একের পর এক ফাইল মনোযোগ দিয়ে দেখতেছে, একের পর এক ফাইল পড়তেছে, আর যেন কপালে একটা ভাঁজ বেশি পড়তেছে। আব্রার চাচু খুন হঠাৎ পরিকল্পনা করা হয়নি। এই খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, অনেক বছরের প্ল্যান করে। আমার মনে হচ্ছে যে এই কাজ করেছে সে আমাদের পরিবারের অতি ঘনিষ্ঠ। কে করেছে এই কাজ, কে হতে পারে? যেই করুক আমি তাকে ছাড়ব না। কপালে হাত রেখে বলল, স্টাফ অফিসার স্যার, আপনি মনে হয় আমার চাচুকে খুব ভালোবাসতেন। আবার আমি তো জানতামই না যে আমার কোনো চাচু ছিল। সবাই আমাকে থেকে লুকিয়ে রেখেছিল। স্টাফ অফিসাররা আপনার ভাইরাও বলেনি? আব্রার না, তবে আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখছি। আরহাম ভাইয়া বাবার সাথে কথা বলে না, আর আব্রাজ ভাইয়া তো দেশ ছেড়ে চলে গিয়েছিল। কাল জানতে পারলাম এসবের কারণ। তবে আমি বাবা মাকে একটা ফটো হাতে দিয়ে কান্না করতে দেখেছি। আমি ভেবেছি হয়তো দাদু বা দাদির ফটো হবে। স্টাফ অফিসার স্যার, আপনার মনে হচ্ছে না আপনার শাশুর বাড়ি থেকে চলে যাওয়াটা অস্বাভাবিক? আব্রার, হ্যাঁ, আমিও এটাই ভাবতেছি। এটাই আমার ভাবনের বিষয়। স্টাফ অফিসার, আমার মনে হচ্ছে আপনাদের পরিবারের কোনো অতীত আমার চাচুর খুনের সাথে জড়িত। আব্রার, কারণ যাই হোক, যে আমার পরিবারের কান্নার কারণ তার চোখ আমি তুলে নেব। কথাটি বলে আব্রার রুম থেকে চলে গেল। সকালে সবার আগে মেহেকের ঘুম ভাঙে। মেহেক ঘুম থেকে উঠে দেখে চৌধুরী বাড়ির সবাই চেয়ারে ঘুমিয়ে আছে, আর মেহেক সে তো আব্রাজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। মেহেক তো লজ্জায় বিড়বিড় করে বলল, মেহেক, ইস্কি লজ্জা! আমার আগে কেউ যদি ঘুম থেকে উঠতো তাহলে কি এক লজ্জায় পড়ে যেতাম। কথাটা ভাবতে ভাবতে মেহেক দৌড়ে রেহানা চৌধুরী কেবিনে চলে গেল। মেহেক একেবারে পেছনে ফিরল। দেখতে পেত সে যার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল তার মন্ত্রী সাহেব জেগে জেগে তার মায়াবতীকে দেখতেছিল। মেহেকের ঘুম ভাঙতে দেখে চোখ বন্ধ করে রেখেছিল। মেহেক লজ্জা পাবে তাই মেহেক গিয়ে রেহানা চৌধুরীর পাশে বসলো। রেহানা চৌধুরীর দিকে এক মনে তাকিয়ে থাকলো। তার খুব তার মায়ের কথা মনে পড়তেছে। তার মা তো বলতো তার বড় মা নাকি অনেক ভালো। তার বাবা বলতো তার ভাবি মা ছিল তার পুরো পৃথিবী। মেহেক আজ তাই উপলব্ধি করতে পারতেছে এই মানুষটা কেন তার বাবার পুরো পৃথিবী ছিল। তবে মেহেক এটাও বুঝতে পেরেছে তার বাবা কোনো সাধারণ ঘরের সন্তান ছিল না, আর তার বাবাকে যারা খুন করেছে তাদেরও ও চৌধুরী পরিবারের সদস্যরা ছাড়বে না। কিন্তু সে তো চায় না, সে তো আর কাউকে হারাতে চায় না। সে একটু শান্তিতে বাঁচতে চায়, একটু ভালোবাসা চায়। মেহেক এবার কথা ভাবতে ভাবতে কখন যে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো সে বুঝতেও পারেনি। আর তার চোখের পানিটি পড়ল রেহানা চৌধুরীর চোখের পাতার ওপর। রেহানা চৌধুরীর চোখ খুললেই দেখতে পেল মেহেক তার দিকে তাকিয়ে এক মনে কি যেন ভাবতেছে, আর তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতেছে। মা, এই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? মেহেক পুরনো দিনের কথা মনে পড়লো, এই জন্য চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মা, তোর কান্না করার দিন শেষ। তোর আর কান্না করতে হবে না। তোর চোখের পানি বের করার কারণ যে হবে তাকে আমি শেষ করে দেব। তুই আমার আইমানের শেষ চিহ্ন। কথাটি বলে ছলছল চোখে রেহানা চৌধুরী মেহেককে জড়িয়ে ধরল। তাদের এই দৃশ্য, সুন্দর দৃশ্য দরজায় দাঁড়িয়ে দেখতে পেল চৌধুরী পরিবারের তিনজন রহস্যময় যুবক। তাদের মুখে তৃপ্তির হাসি, আজ যেন তাদের পরিবারে পরিপূর্ণ হলো।
তাদের দেখা মাত্র রেহানা চৌধুরী তাদেরও কাছে ডাকলো। তারা কাছে যেতে তাদেরকেও রেহানা চৌধুরী জড়িয়ে ধরলো। এভাবেই কেটে গেল 3টি দিন। এই 3 দিনে তারা 3 ভাই নিজেদের মতো করে তাদের চাচুর খুনের রহস্য উদ্ঘাটন করার কাজ চালিয়ে গেল। বাবা, আমি এখন সুস্থ। আমি আর এখন হসপিটালে থাকতে পারবো না। এখানে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব। আমি বাড়িতে চলে যাব। আরহাম, দেখো বাবা, তুমি এখনো অসুস্থ। তোমার এখানে থাকা উচিত। এখানে তোমার দেখাশোনার জন্য ডাক্তার রয়েছে, নার্স রয়েছে। বাড়িতে তোমার অসুবিধা হবে। বাবা, আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমার মা তো আছে। মেহেককে উদ্দেশ্য করে বলল, তা মা, তুমি আমার সেবা করবে না? আয়ান চৌধুরীর মুখ থেকে মা ডাক শোনার সাথে সাথে তার বাবা কথা মনে পড়ে গেল। তার বাবাও তাকে মা বলে ডাকতো। মেহেক ছলছল চোখে আয়ান চৌধুরীর দিক থেকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। অর্থাৎ সে সেবা করবে। আয়ান চৌধুরী জেদের জন্য বাধ্য হয়ে তাকে বাড়িতে আনতে হলো। আয়ান চৌধুরীকে বাড়িতে আনার পর থেকে তার পাশ থেকে মেহেক উঠতেছে না। আয়ান চৌধুরীর সকল কাজে সহযোগিতায় মেহেক করতেছে। রেহানা চৌধুরীকেও কোনো কাজ করতে দিচ্ছে না। তাকেও রেস্ট করতে বলেছে মেহেক। অগত্যা বাধ্য হয়ে রেহানা চৌধুরী মেহেকের পাশে চেয়ার নিয়ে বসে আছে। অন্যদিকে এরিন আর জারিন বসে আছে তার বাবা আমজাদ শেখের সামনে। আজ সকালে জারিন এসেছে শেখ বাড়িতে। জারিন, বাবা, এরিনকে বোঝাও। এরিন যা শুরু করেছে, চৌধুরীরা আমাদের ধ্বংস করে দেবে। জারিনের কথা শুনে আমজাদ চৌধুরী বাঁকা হাসি দিল আর বলল, আমজাদ চৌধুরী আমাদের শেষ করবে। উল্টোটা আমি চৌধুরী শেষ করে দেব। আমার মেয়েকে ধোকা দেওয়া, শেষ করে দেব ওদের। জারিন, বাবা, তুমি কি ভুলে গেছো? ওই চৌধুরীর বাড়ি কিন্তু বড় মেয়ের শ্বশুর বাড়ি। আমজাদ ভুলিনি। জারিন, যাই হোক বাবা, তোমরা ধ্বংসের খেলা বন্ধ করো। তোমরা জানো না চৌধুরীরা কতটা ভয়ঙ্কর। তারা অনেক রহস্যময়ী। আমি এত বছর হলো আরহামের সাথে সংসার করি। আমার মনে হয় আমি এখনো আরহামকে চিনতেই পারিনি। বাকিদের কিভাবে চিনব? ওরা অনেক অদ্ভুত। জারিনের কথা শুনে আমজাদ চৌধুরী রেগে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে গর্জে উঠে বলল, আমজাদ, তোমাকে কি বলেছিলাম আমি ভুলে গেছো? তোমার ভালোবাসা আরমান সাথে বিয়ে দেওয়ার জন্য তোমাকে শর্ত দিয়েছিলাম, ভুলে গেছো? চৌধুরী পরিবারের রহস্য আমি জানতে চাই, চিৎকার করে বলল। জারিন বাবার কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলল। জারিন কাঁপা কাঁপা স্বরে বলল, জারিন বাবা, আমি যেমন তোমাদের ক্ষতি চাই না, তেমনি ওনাদেরও ক্ষতি চাই না। ওটাই আমার শ্বশুর বাড়ি। বাবা, জারিনের কথা শুনে আমজাদ চৌধুরী রহস্যময় বাঁকা হাসি দিয়ে বলল, আমজাদ, তোমাকে তা নিয়ে ভাবতে হবে না। তোমাকে যে কাজ দিয়েছি তুমি সেই কাজ করো। কথাটা বলে আমজাদ চৌধুরী সেখান থেকে চলে গেল। আমজাদ শেখের ওপর আসতে দেখে আমজাদ শেখ জারিনের চাচা দাঁড়িয়ে গেল। আমজাদ ভাইয়া, চৌধুরীর বাড়িতে তো এরিন এখন বউ হয়ে যেতে পারবে না। আবরাজ তো বিয়ে করেছে, এখন কিভাবে কি করবা? আমার তো মনে হচ্ছে না জারিন তার কাজ করতে পারবে। যেভাবে হোক এরিনকে ওই বাড়ির বউ বানাতে হবে। আমজাদ শেখের কথা শুনে আমজাদ শেখ এক চিলতো হাসি দিয়ে বলল, আবরাজ বিয়ে করেছে তো কি হয়েছে? আবরার তো আছে। এবার খেলবো মাইন্ড গেম। এই মাইন্ড গেমের রাজ্য আমি রাজা। আমজাদ শেখের কথা শুনে আমজাদ শেখ বলল, আমজাদ আব্রারকে বিয়ে করতে এরিন রাজি হবে তো? না মানে এরিন তো আবরাজকে পছন্দ করতো, এজন্য তাকে আমরা গুটি হিসাবে ব্যবহার করতে পারতাম। আমজাদ শেখ জোর গলায় বলল, আমজাদ রাজি তাকে হতেই হবে, হয় সোজা পথে না হলে বাঁকা পথে। কথাটি বলেই দ্বিতীয় ভাই উচ্চ শব্দে হেসে উঠল। তাদের দুই ভাই এর কথা যে আরেকজন আড়াল থেকে শুনল তারা খেয়ালও করল না। আশা শেখ জারিনের মা, বাপকেও ছাড়ে না। তোমাদের ধ্বংস অতি নিকটে আমি দেখতে পাচ্ছি। এ কোনো রহস্যের বেড়াজালে অবাধ্য হলাম আমরা। এখন কি তবে চৌধুরী পরিবার আর শেখ পরিবারে
তদন্ত প্রকাশ্য আসবে। আমজাদ চৌধুরী ফাঁদে কি তাহলে আবরার আটকে যাবে? জানি না আর আরহামের বিয়ের রহস্য কি? আশা শেখ কেন বলল শেখ পরিবারের ধ্বংসের কথা? রহস্যের গলক ধাঁধা আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে? চলবে।